১৯৪৬ সালের বাংলা ভারত বিভাগের ঠিক আগের সেই উত্তাল সময় মুসলিম লীগ তখন তাত্ত্বিক বাঙালির মননে গভীরভাবে ঢুকে পড়তে চাইছে। পাকিস্তানের দাবিকে শুধু ধর্মীয় নয়, বরং স্বাধীনতা সংগ্রাম ও ইসলামী সমাজতন্ত্রের আদর্শ হিসেবে উপস্থাপন করার চেষ্টা চলছে। সেই মুহূর্তে এগিয়ে এসেছিলেন তৎকালীন কমিউনিস্ট নেতা ও সাংবাদিক নিখিল চক্রবর্তী। তিনি বাংলা প্রাদেশিক মুসলিম লীগের সম্পাদক আবুল হাশিমকে সাহায্য করেন লীগের স্বঘোষিত ম্যানিফেস্টো লেট আস গো টু ওয়ার লিখতে। আবুল হাশিম নিজেই পরে স্বীকার করেছেন যে এই পুস্তিকাটি ১৯৪৫ সালের শেষভাগে প্রকাশিত তৈরিতে এক তরুণ ও মুসলিম কমিউনিস্টের সহায়তা ছিল। লক্ষ্য ছিল লীগের প্রচারকে প্রগতিশীল ও সমাজতান্ত্রিক রূপ দিয়ে বাঙালি মুসলিমদের মধ্যে পাকিস্তানের দাবি আরও গভীরভাবে প্রথিত করা। তথ্যসূত্র অনুসারে লেনার্ড এ গর্ডনের ব্রাদার্স অ্যাগেন্স্ট দ্য রাজ পি ৫৬০ এই সহায়তা ছিল লীগের নির্বাচনী প্রচারের অংশ। লেট আস গো টু ওয়ার পুস্তিকায় ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যুদ্ধে যাওয়ার আহ্বান ছিল, কিন্তু তার সঙ্গে জড়িয়েছিল পাকিস্তানের দাবি ও হিন্দু প্রভাবিত কংগ্রেসের বিরোধিতা। এটি ১৯৪৬ এর নির্বাচনী প্রচারে লীগের গাইডলাইন হয়ে ওঠে। এই সময়ের পটভূমি ও দাঙ্গা। এই ম্যানিফেস্টো প্রকাশের পরপরই লীগের নেতৃত্বে তীব্র হিন্দু বিরোধী দাঙ্গার সূচনা হয়। ১৬ আগস্ট ১৯৪৬ ডাইরেক্ট অ্যাকশন ডে। জিন্নাহর আহ্বানে মুসলিম লীগ সারা দেশে হরতাল ডাকে। কলকাতায় তৎকালীন ক্যালকাটা লীগের ভলান্টিয়াররা মিছিল করে উস্কানিমূলক বক্তৃতা দেয়। ফল গ্রেট ক্যালকাটা কিলিংস। ৪ দিনে ৪,০০০ থেকে ১০,০০০ মানুষ নিহত দুপক্ষেরই। কিন্তু শুরুটা লীগের পক্ষ থেকে। লুট, অগ্নিসংযোগ, ধর্ষণ সবই চলে। তারপর অক্টোবরে নোয়াখালী দাঙ্গা, কিছু ঐতিহাসিক ও হিন্দু সূত্রে নোয়াখালী গণহত্যা বলা হয়। এখানে হিন্দুদের উপর একপেশে আক্রমণ হয়, হত্যা, ধর্ষণ, জোরপূর্বক ধর্মান্তর, বাড়িঘর লুট, হাজার হাজার হিন্দু বাস্তুহারা। লীগের প্রাদেশিক সরকার হুসেইন শহীদ সোহরাওয়ার্দীর নেতৃত্বে পুলিশ সেনাবাহিনীকে নিয়ন্ত্রণে রাখতে পারেনি বা রাখেনি বলে অভিযোগ ওঠে। এই দাঙ্গাগুলোকে অনেকে হিন্দু গণহত্যা হিসেবে বর্ণনা করেন, কারণ নোয়াখালীতে আক্রমণ ছিল মূলত হিন্দু নির্দিষ্ট এবং সংগঠিত। কলকাতায় দুপক্ষেরই ক্ষয়ক্ষতি হলেও লীগের প্রথম আক্রমণের কারণে হিন্দু সম্প্রদায় বেশি ক্ষতিগ্রস্ত হয় বলে অনেক প্রত্যক্ষদর্শী ও ঐতিহাসিক সূত্রে উল্লেখ আছে। বামপন্থীদের কমিউনিস্টদের প্রত্যক্ষ ও পরোক্ষ মদদ। এখানেই আসে বামপন্থীদের ভূমিকা, বিশেষ করে কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া সিপিআই এর। তারা তখন সোভিয়েত লাইন অনুসরণ করে জাতির স্বায়ত্তশাসন, সেলফ ডিটারমিনেশন অফ নেশনস তত্ত্বে বিশ্বাসী ছিলেন। তাদের মতে ভারতীয় মুসলিমরা আলাদা জাতি, তাই পাকিস্তানের দাবি সমর্থনযোগ্য। এই আদর্শগত অবস্থান লীগের সঙ্গে তাদের কৌশলগত মেলবন্ধন তৈরি করে। পরোক্ষ মদত। নিখিল চক্রবর্তীর মতো কমিউনিস্ট নেতা লীগের ম্যানিফেস্টো লিখে দিয়ে তাদের প্রচারকে প্রগতিশীল রূপ দেন। এতে লীগের কমিউনাল মোবিলাইজেশনকে বৈধতা ও আকর্ষণীয়তা বাড়ে। ফলে হিন্দু বিরোধী উস্কানি আরও তীব্র হয়। সিপিআই সার্বিকভাবে পাকিস্তান দাবিকে সমর্থন করে। তারা মনে করতেন এটা ব্রিটিশ বিরোধী সংগ্রামের অংশ। ফলে লীগের কমিউনাল প্রচারকে তারা অ্যান্টি ইম্পেরিয়ালিস্ট বলে দেখেন এবং কংগ্রেসের বিরোধিতা করেন। এই আদর্শগত সমর্থন দাঙ্গার পরিবেশ তৈরিতে সাহায্য করে। লীগ যখন লড়কে লেঙ্গে পাকিস্তান স্লোগান তুলছে, তখন বামপন্থীরা তার বিরোধিতা না করে বরং কিছু ক্ষেত্রে সহযোগিতা করেন। প্রত্যক্ষ মদদ। ১৬ আগস্টের ডাইরেক্ট অ্যাকশন ডের ওস্টারলনি মনুমেন্টের জনসভায় জ্যোতি বসু বাংলা আইনসভায় সিপিআই এর নেতাসহ অন্যান্য কমিউনিস্ট এমএলএরা উপস্থিত ছিলেন। লীগ নেতারা সেখানে উস্কানিমূলক বক্তৃতা দেন। সিপিআই এর অংশগ্রহণকে অনেকেই লীগের সঙ্গে প্রকাশ্য মেলবন্ধন হিসেবে দেখেন। দাঙ্গা শুরুর পর প্রথম দিকে সিপিআই লীগের আন্দোলনকে অ্যান্টি ইম্পেরিয়ালিস্ট বলে বর্ণনা করে। পরে যখন দাঙ্গা মুসলিমদের উপরও ফিরে আসে, তখন তারা পিস কমিটি গঠন করে শান্তি প্রচেষ্টায় নামেন। জ্যোতি বসু নিজের স্মৃতিকথায় এটা উল্লেখ করেছেন। কিন্তু প্রথম আক্রমণের সময় হিন্দুদের সুরক্ষায় তাদের ভূমিকা ছিল নামমাত্র বা অনুপস্থিত বলে সমালোচকরা অভিযোগ করেন। কিছু সূত্রে বলা হয়, কমিউনিস্টরা লীগের সঙ্গে যৌথ কর্মসূচি নিয়েছিলেন এবং দাঙ্গার সময় কিছু এলাকায় নিরপেক্ষতা বজায় রেখে লীগের কাজে সহায়ক হয়েছিলেন। এতে হিন্দু সম্প্রদায়ের ক্ষয়ক্ষতি বেড়েছে। বামপন্থীরা তখন আদর্শগতভাবে ক্লাস স্ট্রাগল ও অ্যান্টি ইম্পেরিয়ালিজমকে প্রাধান্য দিয়ে ধর্মীয় কমিউনালিজমকে দ্বিতীয় স্তরের শত্রু মনে করতেন। ফলে লীগের সঙ্গে কৌশলগত আঘাত হয়। নিখিল চক্রবর্তীর মতো নেতারা সরাসরি লীগের প্রচার যন্ত্রে সাহায্য করেন। এই মদত, প্রত্যক্ষ সভায় যোগদান, ম্যানিফেস্টো লেখা ও পরোক্ষ পাকিস্তান দাবির সমর্থন ১৯৪৬ এর হিন্দু বিরোধী দাঙ্গা ও গণহত্যার পরিবেশকে ত্বরান্বিত করে। পরবর্তীকালে সিপিআই এই ভূমিকার জন্য সমালোচিত হয় এবং নিজেদের অবস্থান সংশোধন করে শান্তি প্রচেষ্টায় নামে। কিন্তু ইতিহাস সাক্ষী, সেই সময় বামেরা ধর্মীয় কমিউনালিজমের বিরুদ্ধে দৃঢ় অবস্থান না নিয়ে বরং তার সঙ্গে আপোস করেছিলেন। এই ঘটনা আজও বাংলার রাজনীতি ও সাম্প্রদায়িক সম্পর্কের গভীর ক্ষতচিহ্ন বহন করে। সত্য অনুসন্ধান করলে দেখা যায় কোনো পক্ষই নির্দোষ নয়। কিন্তু বামপন্থীদের আদর্শগত আঘাত এই ট্র্যাজেডিকে আরও জটিল করে তুলেছিল।